শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে। আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে বলেছে তিনি 5, 6, 7 তারিখ দেশে ছিলেন। ওবায়দুল কাদের দেশে ছিলেন। তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, তাই মানে যা ইচ্ছা তাই করবো, আমরা কি সব মেনে নেব, সব সমর্থন করব? আমরা অনতি বিলম্বে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। গত 16 বছরে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে, একটা শ্বেতপত্র হয়েছে। কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক। তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সেটা বসুন্ধরা, এসালম, রূপায়ণ, আমিন মোহাম্মদ, এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয়, এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, ওদেরকে গ্রেপ্তার করে, যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায়। কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শীর্ষ 2 নম্বর ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবান সাহেব, তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলেম ওলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি, যে তার সাথে যেন জান্নাতে দেখা হয়। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, আত্মীয় স্বজনের কথা। সোবান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করবে। হ্যাঁ, সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে। বাংলাদেশের খাদ্যপণ্য, তেল, আটা, চিনি, গম 5 থেকে 7টা কোম্পানি ইম্পোর্ট করে। এই যে দাম বেড়ে গেল, বাজারে সংকট, দাম বাড়ার পরে আবার স্বাভাবিক। এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে 5 থেকে 7টা কোম্পানি খাদ্যের বাজারের সাথে জড়িত, একইভাবে আসেন পোল্ট্রি, একইভাবে আসেন কীটনাশক, একইভাবে আসেন সার। সমস্ত জায়গায় আওয়ামী লীগের 16 বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের জায়গা থেকেও তারা কিছু করতে পারছে না, অনেক জায়গায় ভুক্তভোগী হচ্ছে জনগণ। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো, সেই জনগণ তা আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার। সিরিয়াতে দেখেছেন না, এইখানে বিপ্লব করেছে আমরা, ছাত্র যুবক তরুণরা। উপদেষ্টা পরিষদে আছেন 60, 70, 80 বছরের বয়োবৃদ্ধরা, নড়তে পারে না, চড়তে পারে না, তারা 3-4টা মিনিস্ট্রি নিয়ে বসে আছে। তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে? আমরা খুব হতাশ হয়েছি, খুব দেশ। আপনারা তো জানেন, অনেকে জানা, নূর ভাই বোধহয় সব জানে, সরকার গঠন করেছে নূর ভাইয়েরা। কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে। বাস্তব কথা এইটা। বিএনপি কে 1 নাম্বার দল, বড় দল এখন আওয়ামী লীগের পরে, তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়েন, 4-5টা, হয়তো তাদের নাম থেকে 2 থেকে 3 জন নেওয়া হয়েছে। আর কোন দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে, কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই। কোত্থেকেই তালিকাটা আসলো, কোন এমবেসি থেকে তালিকা আসলো, কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না। আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে। আপনি সবকিছু রেডি করে নিয়ে এসেছেন, আমাদের স্বাক্ষর করেন, ঠিক আছে করেন, আপনারা ভালো মনে করে করছেন। দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা, তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না। এই জন্য আমরা বলছি যে আমরা এই 24-এর গণহত্যা সহ ফাঁসিবাদের জমানার